রাত ১টা। ভরপুর আড্ডার পর খান মঞ্জিলের সবাই ঘুমিয়ে পড়েছে। জেগে আছে শুধু আনাহিতা খান আঁখি আর তার ভাই রুদ্রিক খান। ভাইয়ের কোলে মাথা রেখে গল্প করছে আঁখি, ভাই তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এমন সময় আগমন ঘটল আদ্রিতের। আদুতের আশাটা মোটেও কাম্য ছিল না আঁখির কাছে। হঠাৎ করেই সে প্রশ্ন ছুড়ে দিল, আপনি এখানে কেন? আমি আসতে পারি না বুঝি? বিনা কারণে তো আসেননি, জানি। কারণটা বললে ভালো হয়। থাকতে এসেছি শ্বশুরবাড়ি, এতে কারো সমস্যা হবে নাকি? রাত ১টায় কেউ হুট করে শ্বশুরবাড়ি আসে নাকি? তাও থাকতে, যেখানে আপনার বাসা ৪ কদম দূরত্বে। কি আঁখি, মেহমানদের সাথে কেউ এমন ব্যবহার করে? আয়, আদৃত বস, আমি কর্মচারীকে ডেকে তোর থাকার রুম ঠিক করিয়ে দিচ্ছি। থাক ভাইয়া, কষ্ট করে তোকে কর্মচারী ডাকতে হবে না। আমি গিয়ে দেখে নিচ্ছি। আঁখি উঠে চলে গেল, আদৃত বসল রুদ্রিকের পাশে। কি রে, আজ মধ্যরাতে? আঁখি বলে আসেনি আর ফোনটাও ধরছিল না, তাই এলাম। ভাবলাম, রাগ করেছে হয়তো। আদৃত, দিনভর কাজের চাপে তোর সাথে কোনো কথা বলা হয়নি, সো এখন বলা ভালো হবে। বাবা আর আঁখি সবকিছু বলেছে আমাকে। দেখ, আদৃত, আমি আগেই চাইনি আঁখির এত তাড়াতাড়ি বিয়ে হোক। ও আমার প্রাণ, ও ছাড়া ঘরটা খালি লাগে। যদিও ঘরের পাশেই আছে, তারপরও আমার বোনটা দিনভর আমার চোখের সামনে থাকলেই আমি খুশি। ও তোকে পছন্দ করত, তাই ওর খুশির জন্য কিছুই বলিনি তখন। কিন্তু অবশেষে ও নিজের ভুল বুঝতে পেরেছে। কদিন পর তো ডিভোর্স দিচ্ছে তোকে, তাই আর ওখানে ফিরে না যাওয়াটাই ভালো হবে ওর জন্য। কথাগুলো অনেকটা আঘাত করল আদৃতের মনে, অনুভূতি এড়িয়ে স্বাভাবিকভাবে বলল, তোর কি মনে হয় না আঁখি একটু জলদি করছে? আমি এসবের কিছুই চাই না, আর ও আমাকে ভুল ভাবছে। সত্যি বলতে, ও যেমনটা ভাবছে তেমন কিছুই সম্ভব নয়। আদৃত, তুই ভালোই জানিস, আমাদের জন্য পৃথিবীর সবাই একদিকে আর আঁখি একদিকে। আঁখিকে আমরা এমনভাবে বড় করেছি যে ও কখনো অন্যায় সমর্থন করে না। আর ও ন্যায় করুক বা অন্যায়, ওর খুশিই আমাদের জন্য সব। তুই অনেক ভালো একজন, তবে ও তোর সাথে খুশি নয়, সো এই সম্পর্কটাও জরুরি নয়। আসল কথা, তোরা ভাই বোন দুজনই একই ধরনের। আদৃতের কথায় রুদ্রিক হাসল। আঁখি আদৃতের জন্য একটা কক্ষ রেডি করিয়ে তাকে সেখানে পৌঁছে দিল। নিন, শুয়ে পড়ুন আর আমাকে উদ্ধার করুন। বুঝি না, এত রাতে কি শুধু শুতে এসেছেন এখানে? আপনার বেডে কি কেউ পোকা ছেড়ে দিয়েছিল? যত সব ফালতু কাজ আপনার। আঁখি চলে যেতে নিলে আদৃত তার হাত পাকড়াও করল। আঁখি আশ্চর্য হয়ে ফিরে তাকাল। আদৃত ওর হাত পর্যবেক্ষণ করতে নিলে আঁখি বলল, হয়েছে, আর আলগা পীড়িত দেখাতে হবে না। আমার পাপা ড্রেসিং করে দিয়েছেন, তাই ছাড়েন, ঘুম পাচ্ছে। হুট করে চলে এলে কেন? আমি কখন বলে আসি? পুরো দিনই তো আসা যাওয়া করি। আপনি আজ হঠাৎ করে সিরিয়াস হবেন আমার আশা নিয়ে, তা তো জানতাম না। আদৃত উঠে গিয়ে বেলকনির দরজা লাগাল, রুমের দরজাটাও আবার চেক করে নিল। অতঃপর আঁখিকে বিছানায় বসাল। একটা চেয়ার টেনে তার সামনে বসল, তারপর বলতে লাগল, আঁখি, আমি জানি না তুমি হঠাৎ করে কেন এমন করছো। তবে সত্যি এটাই যে আমি রাইমাকে কখনো ভালোবাসিনি, আর বাসব না। ও শুধুই আমার ফ্রেন্ড ছিল, কিন্তু এখন ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। ওকে আমি কখনো বিয়ে করব না। আমাদের সম্পর্ক এভাবে ভেঙে দেওয়া উচিত নয়। ভালোবাসেন আমাকে? আখির কথার উত্তরে আদৃতের মনের সব সুপ্ত ভাব যেন প্রকাশ পেতে মরিয়া হয়ে উঠল।
কিছু দ্বিধা, কিছু সংকোচ, কিছু সংশয়, সব মিলিয়ে তা বলার সাহস জোটাতে ব্যর্থ সে। এদিকে আখি অতি আগ্রহে তাকিয়ে আছে আদ্রিতের পানে। মাথা তুলে আখির দিকে তাকালো আদ্রিত, গভীর সে নয়নের নেশায় পড়ে গেল সে। পরক্ষণেই ভুলে গেল সব তিক্ততা। মনের ভাব প্রকাশ করতে মুখে বাণী ফোটানোর আগেই ফোনটা বেজে উঠল। আদ্রিত বিরক্ত হয়ে ফোন কাটতে নিল, তখনই দেখল নার্স রিমার কল। সে আর ফোনটা কাটার ভুল করল না। হ্যাঁ, রিমা বল। স্যার, ইমার্জেন্সি। রিপোর্টার নাদিমকে ইমার্জেন্সিতে আনা হয়েছে। এখনই আপনাকে লাগবে। ওকে, টেক কেয়ার অফ হিম, আই এম কামিং। আদ্রিত তড়িঘড়ি করে উঠতে নিল। কি হয়েছে, স্যার? আদ্রিত। রিপোর্টার নাদিম ইমার্জেন্সিতে এসেছে, আমায় যেতে হবে। হোয়াট? রিপোর্টার নাদিম? হ্যাঁ, আসি তাহলে। আদ্রিত দরজার কাছে যেতেই আখি বলল, দাঁড়ান, আমিও আসছি। তুমি গিয়ে কি করবে? এত রাতে ইমার্জেন্সি, আমি থাকলে আপনারও ভালো হেল্প হবে। ওকে, কাম। সার্জারি শেষ করে এইমাত্র বেরুল আদ্রিত ও আখি। আদ্রিশ তার টিম নিয়ে সেখানে হাজির ততক্ষণে। আদ্রিত, কি অবস্থা ওর? সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে, কিন্তু অবস্থার উন্নতি হয়নি। বর্তমানে আইসিইউতে শিফট করা হয়েছে। বাকিটা কিছু বলা যাচ্ছে না। ওকে। আদ্রিশ বেশ চিন্তিত হয়ে হাসপাতালের একটা বেঞ্চে বসে আছে, পাশে এসে বসল আখি। কি, বাসায় যাবেন না? একটু পর যাব। নাদিমের উপর এখনো হামলার আশঙ্কা আছে। যতটুকু জানি, ও অনেক বড় কোনো রহস্য খুঁজে বের করেছিল, তাই তাকে প্রাণে বাঁচিয়ে রাখবে না প্রতিপক্ষরা। তাই বলে তো সারারাত এখানে কাটিয়ে দিতে পারেন না। কনস্টেবলদের রেখে চলে আসুন। তাছাড়া, নাদিমের জ্ঞান ফেরারও এখনো কোনো নিশ্চয়তা নেই। তুমি যাও আখি, আমি আসছি। তোমার তো কলেজ আছে কালকে। না, কাল কলেজ নেই, নো ওয়ারিস। দাঁড়ান, আমি আপনার আর আমার জন্য কফি নিয়ে আসি। আখি উঠে কিচেনের দিকে যেতে নিলে সামনে পেল আদ্রিতকে। ও তাকে পাশ কাটিয়ে চলে গেল। আখি কিচেনে কফি রেডি করছিল, তখন কিছু শব্দ পেল। বুঝতে পারল এখানে কেউ আছে। আখি কিচেন থেকে বেরিয়ে এলো, আশপাশটা বেশ বিচক্ষণতার সাথে পর্যবেক্ষণ করতে লাগল। একটু দূরে একটা অবয়ব প্রতিলক্ষিত হচ্ছে। আখি ধীরে পায়ে এগোলো ওই দিকে। আদ্রিত গিয়ে আদৃশের পাশে বসল। আদৃশ তার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, কি রে, তুই এখনো যাসনি? আখিকে সাথে নিয়ে যাব। ওর খোঁজেই আসছি এখানে। ও বলেছে, ও আমার সাথে থাকতে চায় এখানে। তুই চলে যা। ও আমার সাথে এসেছে, আমার সাথেই যাবে। তোর কাজ তুই কর। আর দয়া করে সবকিছুর মধ্যে ওকে জড়ানো বন্ধ কর। ও নিজের ইচ্ছেতেই করে, যা করে। তুই এত পজেসিভ না হলেও পারিস। এমন তো নয় যে তোদের মধ্যে সব ঠিক আছে। ও আমার স্ত্রী। ওকে নিয়ে পজেসিভ হওয়ার যথেষ্ট অধিকার আছে আমার। আর যেখানে কথা আমাদের সম্পর্ক নিয়ে, তুই এটা নিয়ে অত মাথা ঘামাস না। ওকে নিয়ে তোর মনের আশা এই জীবনে পূরণ হওয়ার নয়। যখন তুই আমার মনের আশা বুঝতেই পারছিস, তখন নিশ্চিত থাক এই আশা আদৃশ পূরণ করেই ছাড়বে। আদৃত বেঁচে থাকতে নয়। দুজনেরই চোখে আগুন। যেন এখনই একে অপরকে জ্বালিয়ে মারবে। ঠিক তখনই জোরালো একটা শব্দ এল কিচেনের দিক থেকে। গুলি চলার শব্দ।
দুজনেই আখি বলে ছুটে গেল ওইদিকে। আখি একটা হুডিওয়ালা লোকের পেছনে ছুটছে। লোকটি অনেকটা দূরে, হঠাৎ পাশে থাকা একটা ফুলদানি ছুঁড়ে মারল আখি লোকটির দিকে। তার পিঠে বরাবর গিয়ে লাগল। লোকটি ফ্লোরে পড়ে গেল। ছোটে গিয়ে আখি লোকটিকে ধরতে গেলে সে তাকে ধাক্কা দিল। আখি অতি শক্ত করে তার হাতে ধরল। লোকটি প্রাণপণে পালাতে লাগল যাতে করে তার হুডির এক হাত ছিঁড়ে গেল। লোকটি জানালা দিয়ে ঝাঁপ দিয়ে নিচে নেমে পালাল। কিন্তু আখি তার হাতে থাকা সাপের ট্যাটুটা স্পষ্ট দেখতে পেল। আদৃত ততক্ষণে আখির কাছে ছুটে আসে। আখি নিচের দিকে দৌড় দিল, ওরাও তার পেছনে যায়, কিন্তু ততক্ষণে লোকটা পালিয়ে গেছে। আদৃশ সঙ্গে সঙ্গেই তার কনস্টেবলদের পুরো হাসপাতাল চেক করতে নির্দেশ দেয়। এদিকে আদৃত দিশেহারা, আখির কথা ভেবে অস্থির হয়ে পড়েছে। আখি, তুমি ঠিক আছো? গুলির শব্দ শুনলাম, তোমার কোথাও লাগেনি তো? না, গুলি আমার দিকেই করা হয়েছিল, কিন্তু ভাগ্যিস লাগেনি। বল কি? কে বলেছে তোমাকে এইসব ঝুঁকির মধ্যে যেতে? ডাক্তার তুমি, পুলিশ না। তুমি আমাদেরকেই ডাকতে পারতে, একা কেন এর পিছন গিয়েছিলে? যদি কিছু হয়ে যেত তোমার? আদৃত রেগে ও উদ্বিগ্ন গলায় বলে। এবার আদৃশ বলে ওঠে। হ্যাঁ আখি, তোমার এইভাবে ঝুঁকি নেওয়া একদমই ঠিক হয়নি। আখি তেজ দেখিয়ে বলল এবার। আজব তো আপনারা দুজন। আগে জিজ্ঞেস করেন ওই লোকটা কেন আসছে। আরে, ওই লোকটা নাদিমকে মারতে এসেছিল, ছুরি হাতে আইসিইউতে ঢুকছিল, তখনই আমি পিছন থেকে হামলা করি, ছুরিতে ওর কাঁধে একটা কোপ লাগছিল, তখন আমায় ধাক্কা দিয়ে ফেলে দৌড় দেয়, আমি পিছন যাওয়ায় গুলি করছিল, কিন্তু আমি তা এড়াতে সক্ষম হই। ভাগ্যিস নাদিম বেঁচে গেছে। ইউ আর টু ব্রেভ আখি, প্রাউড অফ ইউ। আদৃশ, আমাদের কাজ ছিল নাদিমকে বাঁচানো, আমরা বাঁচিয়েছি, এখন ওর সেফটি তোর কাজ। এখানে অনেক পেশেন্ট আর ডাক্তারেরা থাকে, সো সবকিছু ভালোভাবে মেইনটেইন করবি আশা করি। আর আপনি মিস ভায়োলেন্ট দয়া করে বাসায় চলুন। আখি মুখ বাঁকিয়ে চোখ ঘুরিয়ে হাঁটা দেয়। আদৃত একবার আদৃশের দিকে তাকিয়ে প্রস্থান করে। আদৃত গাড়ি চালাচ্ছে। পাশের সিটে বসে আখি মোবাইলে কিছু একটা করছিল, হঠাৎ বলল। আচ্ছা, আপনি সবকিছু নিয়ে এত সিরিয়াস কেন? একজনের ওপর হামলা হলো, অথচ আপনি কেবল নিজের দায়িত্বই সীমাবদ্ধ। আদৃত তাকায় না, শান্ত কণ্ঠে বলে। ভালো মানুষ হওয়া আর বোকা হওয়া এক না। তুমি ডাক্তার, তোমার কাজ চিকিৎসা করা। খুনির পেছনে ছোটা পুলিশের কাজ। তুমি যদি পুলিশের মতো কাজ করতে যাও, বিপদ তো তোমারই হবে। আমি চাই না তুমি বিপদে পড়ো, আখি। আখি ভ্রু কুঁচকে বলল। আমার জন্য এত কেয়ার? ছোটবেলা থেকেই তো সহ্য করতে পারেন না আমাকে। সবকিছু মুখে বলা যায় না আখি। যে বোঝার, সে এমনিতেই বুঝে। আখির মন কেমন যেন মোচড় দিয়ে উঠল। চুপচাপ বাইরের দিকে তাকিয়ে বলল। চেষ্টা করেছি বুঝতে, কিন্তু আপনি হয়তো আমার বোধগম্যতার অনেক ঊর্ধ্বে। আদৃত কথাটা শুনলেও কিছু বলল না। তার মনেও যে ঠিক একই রকম দহন। সকালবেলা। আখির কলেজ বন্ধ। আদৃত আজ ছুটি নিয়েছে। দুপুরের খাবার শেষে সবাই লিভিং রুমে গল্পগুজব করছে। আদৃত একপাশে ল্যাপটপ নিয়ে ব্যস্ত, আড্ডায় তার কোনো আগ্রহ নেই। হঠাৎ ফাহাদ মির্জা এক মেয়েকে নিয়ে ঘরে প্রবেশ করেন। ভাইয়া, এই হচ্ছে ইয়াজলিন। ও প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী। আমাদের বাড়ির কেয়ারটেকার হিসেবে পারফেক্ট। হাসিম চাচা আর কাজ করতে পারছেন না, উনি অসুস্থ। উনি ইয়াজলিনকে পাঠিয়েছেন।
তাওহিদ মির্জা এবার গম্ভীর স্বরে বললেন, ভালো কথা। তবে সবকিছু ভালোভাবে যাচাই বাছাই করে এনেছ তো? এই বাড়ির প্রাইভেসি নিয়ে আমি কোনো ঝুঁকি নিতে চাই না। জি ভাইয়া, গত 6 মাস ধরে ও হাসিম চাচার অধীনে প্রশিক্ষণ নিয়েছে। আমি নিজেই সব যাচাই করে এনেছি। ঠিক আছে, তাহলে ওকে কাজ বুঝিয়ে দাও। ফাহাদ মির্জা ইয়াজলিনকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখাতে নিয়ে যান। সিঁড়ি দিয়ে ওঠার সময় আদৃশ তাড়াহুড়ো করে নিচে নামছিল, তখনই ইয়াজলিনের সঙ্গে তার ধাক্কা লাগে। ইয়াজলিন অমনোযোগী ছিল, ধাক্কা লাগার মূল কারণ সেটাই। আদৃশ কড়াভাবে বলে ওঠে, এই মেয়ে, দেখে হাঁটতে পারো না? খেয়াল কোথায় তোমার? সরি স্যার, খেয়াল করি নাই। তুমি কে? সন্দেহভাজন চোখে তাকিয়ে প্রশ্ন করল আদৃশ। তখনই ফাহাদ মির্জা বললেন, ও আমাদের নতুন কেয়ারটেকার। ওহ, ঠিক আছে, বলে আদৃশ চলে যায়। ইয়াজলিন তাকায় তার যাওয়ার দিকে। তার দৃষ্টিতে এক রহস্যময় বিচক্ষণতা। রাত 12টা। আখি পড়াশোনায় ব্যস্ত। আদৃত আজ একটু আগে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ আখি লক্ষ্য করে আদৃত ঘুমের ঘোরে ছটফট করছে, মুখে বিড়বিড় করছে, মা, মা, আমার মাকে মেরো না, মা। আখি দৌড়ে যায়। স্যার আদৃত। কিছুই হয়নি, জেগে উঠুন। স্যার। আদৃত হঠাৎ চমকে উঠল। ঘামছে। আখি পানি এগিয়ে দেয়, আদৃত এক ঢোকেই সবটা পান করে নেয়। দম নিল এবার। আখি জিজ্ঞেস করল, আপনি ঠিক আছেন? আদৃত স্বাভাবিক হয়ে বলল, হ্যাঁ, ঠিক আছি। তুমি এখনো ঘুমাওনি? নোট রেডি করছিলাম, এইমাত্র শেষ হল। এখনই ঘুমাতে যাচ্ছি। আপনি ঘুমান। ওকে, তাড়াতাড়ি আসো। আদৃত আবার ঘুমিয়ে পড়ে। কিন্তু আখি চিন্তায় পড়ে যায়। প্রায় রাতেই এভাবে মা, মা বলে জেগে ওঠে আদৃত। কেউ জানে না আদৃতের মায়ের মৃত্যুর আসল কারণ। সবার ধারণা, আদৃত নিশ্চয়ই কিছু জানে। কিন্তু এ বিষয়ে সে কখনো মুখ খোলে না। চারপাশে নিস্তব্ধতা। বন্দরের আলো দূরে ঝিমঝিম করছে। পুরনো গুদামঘরে ঝাপসা হলুদ আলো। বাতাসে মরিচা আর ধুলো মিশ্রিত গন্ধ। একটা দরজা কাঁপতে কাঁপতে খুলে গেল। একজন মোটা লোক ঢুকল, গলায় সোনার চেইন, হাতে দামি ঘড়ি। সে ফোনে কথা বলছে। সব ঠিক তো? মাল কাল সকালেই পাঠাতে হবে। দেরি একদম চলবে না। হঠাৎ পেছনে কিছু নড়ল। সে ঘুরে তাকালো, কেউ নেই। শুধু ছায়া। টিক, টিক, টিক। একটা ঘড়ির শব্দ। সময় থেমে যেতে চায় যেন। তার পেছনে দাঁড়িয়ে আছে একজন কালো হুডি পরিহিত, মুখে সাদা মাস্ক। মাথা ঘুরিয়ে হঠাৎ তাকে দেখে ঘাবড়াল লোকটি। কে তুই? কি চাই এখানে? পয়সা লাগবে? নাকি মাল? বল। কোনো উত্তর নেই। সে পিস্তল বের করতে যায়, কিন্তু দেরি হয়ে গেছে। ঝোপাত। এক ঝলকে ছুরি বসে যায় ঘাড়ের নিচে। লোকটা হাঁপাতে থাকে। দৃষ্টি ঝাপসা। হুডিধারী ব্যক্তি কানে ফিসফিস করে বলে, তুই অনেক শরীর বিক্রি করেছিস। আজ তোর শরীরই কাজে লাগবে। সে ইনজেকশন বের করে লোকটার শিরায় ঢুকিয়ে দেয়। 10 সেকেন্ডে শরীর নিস্তেজ।
হুডি খুলে মেয়েটি ঠোঁট কামড়ে হাসল। ভোরের আলো জানালা দিয়ে ভেসে আসছে। আখি কলেজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। রান্নাঘর থেকে খাবারের গন্ধ আসছে। ফাহাদ মির্জা প্রাতরাশে বসেছেন, ইয়াজলিন তাকে চা দিচ্ছে। মেয়েটির চেহারায় এক ধরনের স্থিরতা, চোখে গভীর কিছু লুকানো। আদৃশ নিচে নেমে আসতেই হঠাৎ থমকে গেল। ইয়াজলিন আবার তার সামনে পড়ল। আদৃশ চোখ কুঁচকে বলল, এই তুমি এখনো চোখের সামনে কেন ঘোরাঘুরি করছ? সাবধান হয়ে কাজ করো। ইয়াজলিন নরম গলায় বলল, জি, দুঃখিত স্যার। আদৃশ চলে যেতেই ইয়াজলিন হাফ ছেড়ে বাঁচল। আদৃশ সবকিছুর আপডেট নিতে হাসপাতাল আসছে, পাশে দাঁড়িয়ে আছে কনস্টেবল মিজান। মিজান সিসিটিভি ভালোই চেক করা হয়েছে? স্যার, একটা ক্যামেরাতে প্রয়োজনীয় কিছু পাওয়া গেছে, তার সিসিটিভি ফুটেজ বের করেছি। লোকটার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না। তবে একটা ব্যাপার। কি ব্যাপার? এখানে হাসপাতালের পিছনের দিকে একটা সিসিটিভি লাগানো, সেটা দেখা না যাওয়ায় কেউই ওটার বিষয়ে তেমন জানে না। ওই লোকটা ওদিকটায় লুকিয়েছিল, তখন আরেকজন হুডিওয়ালা ওখানে উপস্থিত ছিল, মুখ তারও দেখা যায়নি, তবে এটা স্পষ্ট ওই লোকটা বাইরে অপেক্ষা করছিল ওর জন্য। এর মানে এটা স্পষ্ট যে এখানে বড় কোনো ষড়যন্ত্র চলছে, কোনো এক বা দুজন এখানে জড়িত নয়। আখি ক্লাস শেষে আজ বেশ ক্লান্ত, সরা শরীরনা দিল বাড়ির দিকে, উদ্দেশ্য ঘুম। তখনই রাইমা ওর পথ আটকাল। আখি, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, বলুন ম্যাম। আমি তোমার সাথে পার্সোনালি কিছু কথা বলবো। এখানে তো কেউ নেই, বলুন। ওকে, তাহলে শুনো, আমি বলতে চাইছিলাম, তোমরা কি কোনো সিদ্ধান্ত নিয়েছ? মানে, ডিভোর্সটা আদৌ কি নেবে? আচ্ছা, আপনার কি মনে হয় আমি ডিভোর্স দিলেই স্যার আদৃত আপনাকে বউ করে নেবে? আমি তো উনাকে বলেছি, উনি ডিভোর্স না দিলেও আমি আর কি করব? আপনি উনার সাথে কথা বলুন। এটা কেমন কথা, আখি? আর কেমন কথা? আপনিই ভাবুন, আমি নিজের গাড়ির পেট্রোল খরচ করে আপনার প্রেমিক পুরুষটিকে এনে আপনার হাতে তুলে দিলাম। এখন আপনি তাকে আটকে রাখতে পারলেন না, আর না উনি আমাকে ছাড়তে চান, এখানে আমি কি করব? আদৃত তোমার কথা চিন্তা করেই হয়তো এই সম্পর্কে এগোচ্ছে না। কেন? আমি কি কানা, ল্যাংড়া, না প্রতিবন্ধী যে আমাকে নিয়ে চিন্তা করে আপনাকে বিয়ে করবে না? আপনার সাথে উনার সমস্যা। আমি তো উনাকে ছাড়তেই চাইছি, উনি কোনো সিদ্ধান্ত দিচ্ছেন না। সুতরাং আপনি উনার সঙ্গে বোঝাপড়া করুন। চলি, আমি এখন। তুমি যখন ছাড়তে চাইছো ওকে, তবে এখনো কেন ওর কক্ষে তুমি? ডিভোর্সের কথা তো তোমার পরিবারও জানে। তোমার স্বামীর সাথে তোমার কিছু ঠিক নাই, আর তোমাদের মধ্যে কখনো কিছু ছিল না জেনেও তোমার পরিবার কিভাবে অনুমতি দেয় ওর সঙ্গে থাকতে? ছি! আখির পরিবার নিয়ে কথা তুলতেই আখি রেগে গেল। এবার সে হেসেই জবাব দিল, আসলে ম্যাম, আমি তো কাবিননামায় সই করে 3 বার কবুল বলে স্যার আদৃতের স্ত্রী হয়েছি। উনার বৈধ স্ত্রী আমি। সুতরাং স্বামী স্ত্রীকে আলাদা করার জন্য তৃতীয় পক্ষ মরিয়া হয়ে উঠা আমার পরিবার সেটাকে ছোটলোকই মনে করে। তাছাড়া আমি তো বৈধ স্ত্রী, নিজের স্বামীর সঙ্গে আছি। অন্যের স্বামীর সঙ্গে ইটিসপিটিস করার ধান্দা মাথায় আসলেও হয়তো ছি বলে লজ্জায় মুখ লুকাতাম। তুমি কিন্তু লিমিট ক্রস করছো আখি। ভুলে যেও না, আমি তোমার ম্যাম। বেগানা নারী লিমিট ক্রস করে কারো বেডরুমে ঢুকে পড়লে তাকে তার লিমিট বুঝিয়ে দিতে হয়। আখি। রাইমা আখির উপর হাত তুলতে গেলে আখি তার হাত পাকড়াও করে পেছনে মোচড় দিয়ে ধরে। যখন ন্যায় অন্যায়ের বিবেচনা আসে, আখি তখন ন্যায়কে প্রাধান্য দিতে দ্বিতীয়বার ভাবে না, এখন সামনে দাঁড়িয়ে যেই থাকুক। আমি আখি,
কালো বিড়ালও আমায় সালাম দিয়ে যায়, এই কথাটা যেন মনে থাকে। রাইমাকে তাচ্ছিল্যের সঙ্গে ছেড়ে দিল আখি, অতঃপর রওনা দিল। রাইমা রাগে জ্বলছিল। যেখানটায় আখি তার হাত ধরেছিল সেখানটা লাল হয়ে গেছে। হাতে হাত বুলাতে বুলাতে বলল রাইমা, এর মাসুল তোমায় দিতে হবে। এটা রাইমার প্রমিজ। আখি আদৃত কিছু একটা আঁকছিল, সম্ভবত। আখিকে আসতে দেখেই সেটা পলকে লুকিয়ে ফেলল। আখি ঠিকই আন্দাজ করল, কিন্তু কিছু বলল না। সোজা গিয়ে বিছানায় শুয়ে ফোন ঘাঁটতে লাগল। একটু পর বলল, আপনার রাইমা আজ আমাকে আটকে জানতে চাইছেন আপনি আমাকে কখন ছাড়বেন? আমি কেন এখনো আপনার সঙ্গে আছি? আমি বুঝি না আপনারা নিজেরা সবকিছু ঠিক করে নেন না কেন? আমি তো অনেক আগেই আপনাদের সুযোগ করে দিয়েছি। রাইমা এত নিচে নেমে গেছে। আমি ওর সঙ্গে কথা বলবো, তুমি এসব নিয়ে চিন্তা করো না। আপনি বললে বলেন, না বললে নাই। আমাকে একটা রাস্তা দিন। এভাবে সম্পর্কটাকে ঝুলন্ত অবস্থায় রেখে আর কতদিন টানা যায়? আখি, তুমি আমার। আদৃত আখির পাশে এসে কথা বলতে চাইলে আখি উঠে চলে যেতে নেয়, তখনই আদৃত আখির হাত ধরে ফেলে। আখি থমকে দাঁড়ায়। আদৃত এবার তার সামনে এগিয়ে গিয়ে বলে, সবকিছুতে না রাগলে হয় না? আমি তো বলেছি তোমাকে, আমাকে একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। রাইমার সঙ্গে তো এখন সব যোগাযোগ বন্ধ করে দিয়েছি। ঠিক তখনই আদৃতের ফোনে রাইমার কল আসে। আখি ও আদৃত একসাথেই সেদিকে তাকায়, তারপর একে অপরের দিকে। আখি কিছু না বলেই আদৃতের হাত ঝটকা দিয়ে ছাড়িয়ে চলে যায়। আদৃত আখির পেছনে যায়। তখনই আখির ফোনে কল আসে। নার্স রিমা কল করেছে। কি হয়েছে রিমা? ম্যাম, ড আদৃতকে ফোনে পাচ্ছিলাম না, তাই আপনাকে ফোন করলাম। আসলে কে বা কারা রিপোর্টার নাদিমকে আইসিইউতে ঢুকে খুন করেছে। কি? আমি এখনই আসছি। কি হয়েছে আখি? রিপোর্টার নাদিমকে খুন করা হয়েছে। হোয়াট? চলো তাড়াতাড়ি। দুজনই দ্রুত রওনা দিল হাসপাতালে। পেছনে থেকে তাদের কথা স্পষ্ট শুনল ইয়াজলিন। রহস্যময় এক দৃষ্টি তার। হাসপাতালে তখন এলাহি কাণ্ড। নাদিমকে পরপর কয়েকটা ছুরিঘাত দিয়ে হত্যা করা হয়েছে। ফ্লোরেই তার রক্ত দিয়ে বড় করে লেখা প্রমত্ত অঙ্গনা। আদৃশ বিস্মিত। সবকিছু যেন তার বোধগম্যের বাইরে। তার কনস্টেবল সহ হাসপাতালের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। রাতে খাবারে কেউ ঘুমের ওষুধ মিশিয়েছিল। কেবল রিমা আর মিতালি রাতে হাসপাতালে কিছু না খাওয়ায় তারা জেগেছিল। খুনের পর নার্স রিমাই প্রথম দেখতে পায় ও সবার কাছে খবর পৌঁছায়। আখি এগিয়ে গেল নাদিমের লাশের দিকে। 3 দিনে ওর কিছুটা উন্নতি হয়েছিল, কিন্তু বাঁচতে দেওয়া হলো না তাকে। ফ্লোরে লেখা প্রমত্ত অঙ্গনা লেখাটি দেখে সে এগিয়ে গেল, হাত বাড়িয়ে লেখাটা ছুঁতে গেলে তার হাত পাকড়াও করলেন আশরাফ খান। প্রিন্সেস, তুমি এসব ঝামেলায় জড়িও না। এসব পুলিশ দেখে নেবে। তুমি আদৃতের সঙ্গে বাড়ি যাও, সকালে ক্লাস আছে না? পাপা, কিছু বুঝতে পারছি না, এই হাসপাতালে এত কড়া নজরদারি, তবুও কেউ ভিতরে ঢুকে এমন কিছু করে কিভাবে? ভিতরে ঢুকে না আখি, এই হাসপাতালের মাঝেই ঘাতক লুকিয়ে আছে। হয়তো কোনো পেশেন্ট সেজে, না হয় কোনো ডাক্তার অথবা নার্স। আদৃশের এই কথা সবাইকে হতবাক করে দিল। এরপর সে মিডিয়াকে কিছুই জানাতে না দেওয়ার নির্দেশ দেয়। একটি মেয়ে দূর থেকে সবকিছু দেখছিল, মুখ ঢেকে থাকলেও নজরে রেখেছিল সবকিছু।
আখিকে বেরোতে দেখে সে দ্রুত আড়ালে সরে গেল। আখি দাঁড়িয়ে ছিল বাইরে। তখনই আদৃত এসে হাজির। কি? তোমাকে কখন থেকে খুঁজছি আর তুমি এখানে? চল, বাসায় চল। আমি বাবার সঙ্গে যাব। আপনি যান। আমার সঙ্গে চলো। আপনি কি শুদ্ধ বাংলা বোঝেন না? আখি, এত রাতে এখানে আর সিন ক্রিয়েট করো না, এমনিতেই পরিস্থিতি ভালো না। সিন কে ক্রিয়েট করছে? আমি তো শুধু আপনাকে যেতে বলছি, আমি যাব না আপনার সাথে। আমিও তো বলছি, যাব না, তোমাকে আসতে হবে। যাব না আমি। তোমাকে আসতেই হবে। এই কথা বলে আদৃত আখির হাত ধরে টেনে গাড়ির দিকে নিয়ে যেতে লাগল। আখি বিস্ময়ে হতবাক, আদৃতকে কারো উপরই এতটা অধিকার খাটাতে আগে কখনো দেখেনি সে। তবুও অবাধ্য হল। স্যার আদৃত, হাত ছাড়ুন। অনেক সমস্যা হবে নয়তো। আপনি জানেন আমি আমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করি না। ছাড়ুন বলছি। আদৃত কিছুই শুনল না, গাড়ির দরজা খুলে তার হাত ছেড়ে দিল। ঢুকো গাড়িতে। আমি কেন? আমার লাশও যাবে না। ঠিক তখনই সেখানে হাজির হলেন আশরাফ খান। উনাকে দেখে দুজন স্বাভাবিক হল। আখি, আদৃত, বাসায় যাচ্ছ তোমরা? হ্যাঁ, স্যার। ওকে, আদৃত তুমি যাও। আমার আখির সাথে কিছু কথা আছে। চলো, প্রিন্সেস, আমার সঙ্গে। ওকে বাবা। আখি আদৃতের দিকে এক পলক তাকিয়েই বাবার গাড়িতে উঠে বসল। আদৃত আর কিছুই বলতে পারল না, দাঁড়িয়ে রইল নির্বাক হয়ে। আশরাফ খান গাড়ি ছেড়ে দিল। ঠিক তখন রাইমা ফোন করল। আদৃতের চোখে আগুন জ্বলে উঠল। সে ফোন কেটে দিয়ে রাইমাকে সব জায়গা থেকে ব্লক করে দিল। তারপর ঝড়ের বেগে গাড়ি চালিয়ে বেরিয়ে পড়ল। প্রিন্সেস, তুমি আমার একমাত্র মেয়ে। এসব জিনিস থেকে দূরে থেকো মা। ওকে পাপা। কিন্তু পাপা, এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। হাসপাতালের ভিতরে যদি কেউ থাকে তবে আমাদের এ বিষয়ে সচেতন হওয়া উচিত। এভাবে তো আমাদের হাসপাতালের বদনাম হচ্ছে। কিভাবে কি করব কিছুই মাথায় আসছে না আখি। কিন্তু তুমি এসব নিয়ে ভেবো না, পড়াশোনায় মন দাও। কেমন? আচ্ছা, মাই সুইট পাপা। বাড়ি আসতে আসতে আখি ঘুমিয়ে পড়ল। আশরাফ খান আর ডাকলেন না মেয়েকে, কোলে করে বিছানা অবধি নিয়ে এলেন। তারপর ঘুম পাড়িয়ে দিল। আফসানা খান মুচকি হাসলেন স্বামীর অবস্থা দেখে। কি, মেয়ে এখনো 5 বছরের বাচ্চা যে কোলে করে এনে ঘুম পাড়াতে হল? এই বয়সেও এত শক্তি! হা হা। আরে আফসু, ও আমার জান। আমার মেয়েকে কোলে তোলার মতো যথেষ্ট শক্তি এখনো আমার আছে। ও 50 বছরের হলেও আমার কাছে সে সেই 5 বছরের ছোট্ট রাজকুমারীই থাকবে। এই কথা বলে আশরাফ খান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। অতঃপর তার মুখের দিকে তাকিয়ে গভীর ভাবনায় ডুবে গেলেন। কি হল? কি ভাবছ? না কিছু না। চলো, ওর ঘুম ভেঙে যাবে নয়তো। আখির কপালে চুমু দিয়ে তার বাবা ঘর থেকে বেরিয়ে গেলেন। আদৃত ঘরে ঢুকে আখিকে পেল না। ফোন করল, কিন্তু তার ফোন বন্ধ। কয়েকবার চেষ্টা করার পর এবার আশরাফকে ফোন করল। স্যার, আখি কোথায়? ও ঘুমিয়ে পড়েছিল, আমি বাসায় নিয়ে এসেছি। তুমি চিন্তা করো না। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুসসালাম। ফোন রেখে দিল আদৃত। ভিতরে তার এক ফোঁটাও শান্তি নেই। তাকালো বিছানার দিকে। আখির শোয়ার জায়গায় হাত বুলাতে লাগল। পাশে কোল বালিশটা, ওটা ছাড়া ঘুমাতই না। হঠাৎ মনে পড়ে গেল তার পুরনো এক স্মৃতি।
কি করছো আখি? এটা কেন মাঝখানে আনছো? এক তুমি আর এক তোমার কোলবালিশ, আমি শোবো কোথায়? আপনি কি জলহস্তি যে এত বড় বিছানাতেও আপনার জায়গা হচ্ছে না? তুমি আমাকে জলহস্তি বলেছ? হ্যাঁ, বলেছি। জলহস্তি, জলহস্তি, জলহস্তি। রেগে গিয়ে আদৃত কোলবালিশ ছুঁড়ে ফেলে দিল। আখিও এতে বেশ রাগল। বেশ করেছি। দাঁড়ান, আপনিও। আখি আবার কোল বালিশ বিছানায় নিয়ে এলো। আদৃত আবার তা ফেলতে চাইল, দুজনেরই টানাটানি শুরু হল। টানাটানির এক পর্যায়ে কোল বালিশ ছিঁড়ে যায়। উভয় বিছানায় পড়ে গেল। আদৃত ঠিক আখির ওপর, দুজনের চোখাচোখি হয়। আখি তৎক্ষণাৎ আদৃতকে চোখ মারে। এতে আদৃত হকচকিয়ে উঠে বসে, অস্বাভাবিক হয়ে সরে দাঁড়ায়। আখি স্বাভাবিকভাবে উঠে ছেঁড়া বালিশের বাকি অংশ আদৃতের দিকে ছুঁড়ে মারে। আদৃত রেগে তাকালেই আখি, জলহস্তি বলে হাসতে হাসতে দৌড় দেয়। আদৃত তখন মুচকি হাসে। এই স্মৃতিটা মনে করে আদৃতের ঠোঁটে হাসি ফুটে ওঠে। তবে বাস্তবতা মনে পড়তেই সেই হাসি মিলিয়ে যায়। এগিয়ে গিয়ে তার লকার থেকে আখির একটি হাস্যোজ্জ্বল ছবি বের করল। ছবিটি নিজেই এঁকেছিল সে। ছবিটায় হাত বুলিয়ে বিড়বিড় করে বলল, তুমি জানো না আখি, এই মনে তোমার স্থানটা আসলে কোথায়? জানলে হয়তো এতটা দূরে সরিয়ে দিতে না। পরিস্থিতি কোথায় নিয়ে এসেছে, জানি না কবে তা ঠিক করতে পারব। ছবিটা বুকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করল আদৃত। সকাল হতে না হতেই নাদিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ল চারদিকে। টিভিতে একজন রিপোর্টার বলছে, নাদিমকে হত্যা করেছে প্রমত্ত অঙ্গনা নামের এক অজ্ঞাত ব্যক্তি। কে এই প্রমত্ত অঙ্গনা? কেন সে একের পর এক খুন করছে? কেন সে রিপোর্টার নাদিমকে মারল? নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? নাদিম সর্বশেষ আশরাফ খানের হাসপাতালের সুনাম প্রশ্নবিদ্ধ করেছিলেন। তখনই মিডিয়ায় তার প্রতিবাদে ফেটে পড়েছিলেন ডাক্তারের মেয়ে আখি। তাহলে কি নাদিম হত্যায় তাদের কোনো হাত আছে? নাদিম মারা গেছে আশরাফ খানের হাসপাতালেই, যেখানে নিরাপত্তা ব্যবস্থা সাধারণের তুলনায় অনেক উন্নত। তাহলে এমন একটি হত্যাকাণ্ড এত সহজে কিভাবে সম্ভব সেখানটায়? আশা করি পুলিশ সঠিক তদন্ত করবে। বাকি আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। নিউজে নাদিমের লাশের ছবিও প্রকাশ করা হয়েছে। এমপি সাহেব বিষয়টি নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়লেন। থানায় এসপি আদ্রিস এইমাত্র কতগুলো ফাইল ছুঁড়ে ফেলে দিল। ডেস্কে জোরে একটা ঘুষি মারল। থানায় উপস্থিত সবাই ভয়ে চুপসে গেছে। রাগে ফুঁসতে ফুঁসতে আদ্রিস বলল, এই খবর নিউজে গেল কিভাবে? তোমরা এতজন থাকতে কেউ লাশের ছবি তুলল আর তোমরা কিছুই জানতে পারলে না? সব পরিকল্পনাই নষ্ট হয়ে যাচ্ছে। ও শিট! কেউ কিছু বলার সাহস পেল না আর। রাত নেমেছে। চাঁদটা আজ মেঘের আড়াল থেকে উকি দিচ্ছে। আখি ছাদের দোলনায় শুয়ে চাঁদের সৌন্দর্য উপভোগ করছে। চুলগুলো উন্মুক্ত করে দিয়েছে, বাতাসে দুলছে। এমন সময় হাতে দুটি কফির কাপ নিয়ে আদ্রিস এসে দাঁড়াল, তার চোখ আখির সৌন্দর্যে মুগ্ধ। এগিয়ে গিয়ে বলল, এই যে কেশবতী, এভাবে চুলগুলো ফেলে রাখছেন, চুলগুলো নষ্ট হবে না? আখি উঠে বসে হেসে বলল, কেন? ফ্লোরের বুঝি ইচ্ছে হয় না আমার কেশের ঘ্রাণ নিতে? তা তো অবশ্যই। হা হা। আদ্রিস আখির পাশটায় বসল, তারপর তাকে একটা কফির কাপ এগিয়ে দিল। আখি কফি হাতে নিয়ে জিজ্ঞেস করল, আপনার কেস কতদূর? আর বলো না, সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। আমিও বুঝতে পারছি না প্রমত্ত অঙ্গনা নাদিমকে কেন মারল। আপনার ভাষ্যমতে তো সে শুধু অপরাধীদের মারে। নাদিম কি অপরাধ করেছে? আমার মনে হয় খুনটা সে করেনি। বরং ওর নাম ব্যবহার করে কেউ বা কারা নিজেদের ভয়াবহ কোনো পরিকল্পনা করছে।
হতেও পারে, তদন্ত তো চলছে। দেখুন কি হয়। এদিকে আদৃত আখির খোঁজে কক্ষ থেকে বেরুল। হঠাৎ সে দেখতে পেল ইয়াজলিন সুচিন্তিত ভঙ্গিতে আদৃশের কক্ষের দিকে যাচ্ছে। এই মেয়ে। আদৃতের পিছু ডাকে ইয়াজলিন চমকে উঠল। আদৃত এগিয়ে গেল। তুমি এখানে কি করছ? সন্দেহভরা চোখে প্রশ্ন করল আদৃত। হকচকিয়ে ইয়াজলিন উত্তর দিল। আসলে আদৃশ স্যার বলেছিলেন উনার ঘরটা পরিষ্কার করতে, উনি ছাদ থেকে আসা পর্যন্ত যেন পরিষ্কার হয়ে যায় এটা বলেছিলেন। এই রাতে? হ্যাঁ, উনারই নির্দেশ ছিল। ঠিক আছে। আখিকে দেখেছ? হ্যাঁ, উনাকে ঘণ্টাখানিক আগে ছাদে যেতে দেখেছি। ওকে, তুমি তোমার কাজ করো। আদৃত রাগে ফুঁসতে ফুঁসতে ছাদে গেল। সেখানে আখি আর আদৃশ গল্প করছে। তোমাকে আমি এতক্ষণ ধরে খুঁজছি, আর তুমি এখানে বসে আড্ডা দিচ্ছ। আমি আড্ডা দিলেও আপনাকে জিজ্ঞেস করতে হবে? আমি এমন কিছু বলিনি। তুমি আমার কল ধরছিলে না তাই তোমাকে খুঁজে এসেছি। এখনই চল, আমার তোমার সঙ্গে কথা আছে। আপনি যান, আমি পরে আসছি। না, এখনই চলো আখি। আখি অনিচ্ছায় উঠতে গেলে এবার আদৃশ বলে ওঠে। তুই একটু বেশি করছিস না আদৃত? যখনই ওর সঙ্গে কথা বলি, তখনই তুই সামনে আসিস। এত হিংসে কেন? এমন না যে তোদের সবকিছু ঠিক আছে। তবে এসবের মানে কি? তোর সাহস কি করে হয় আমাদের ব্যাপারে কথা বলার? এটা আমাদের পার্সোনাল ম্যাটার। 1 মাসের জন্য হলেও আমি তোর বড়। আর ও তো ভাবি, তাই তাকে সেই চোখে দেখ, রেসপেক্ট করতে শিখ। তুই এখন আমাকে রেসপেক্ট শিখাবি? হ্যাঁ, শিখাবো। কি করবি তুই? তোর আইডিয়াও নেই আমি কি করতে পারি। আমিও দেখতে চাই কি করতে পারিস। দুজনই একে অপরের দিকে রুখে এগিয়ে এলো। আখি তখনই ঠিক তাদের মধ্যে গিয়ে দাঁড়াল। হোয়াট দ্য হেল ইজ দিস? আপনারা কি ছোট বাচ্চা? আর আমি কি খেলনা যে আপনারা দুজন আমাকে নিয়ে ঝগড়া করছেন? আদৃশ ভাইয়া, আপনি শুধুই আমার বন্ধু। তাই আমাকে নিয়ে এতটা অধিকার দেখাবেন না। আর স্যার আদৃত, আপনি ঠিকই জানেন আমরা কোনো পর্যায়ে আছি তাই অতটা পজেসিভ হওয়াও আপনার মানায় না। আখি রেগে চলে গেল। আদৃত তীব্র দৃষ্টিতে আদৃশের দিকে তাকিয়ে চলে গেল। আদৃশ ও আদৃত মির্জা পরিবারের সন্তান। তাদের বাবা যথাক্রমে ফাহাদ ও তাওহিদ মির্জা দুজন হুমায়ুন মির্জার 2 ছেলে। এমপি তাওহিদ মির্জার ছেলে ড আরিয়ান আদৃত মির্জা, আর ফাহাদ মির্জার ছেলে এসপি রেদোয়ান আদৃশ মির্জা। আদৃশের ছোট বোন মেঘলা। আশরাফ খান হলেন তাওহিদ মির্জার ছোটবেলার বন্ধু। একসঙ্গে বড় হওয়া, একই সঙ্গে সফলতা, একসঙ্গে পরিবার গঠন, এমনকি একই সাথে বাড়িও বানিয়েছেন উনারা। আখি, আদৃত, আদৃশ একসাথেই বড় হয়েছে। ছোটবেলা থেকেই আদৃত আর আদৃশের মধ্যে আখিকে নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না। আখি আদৃতকে ভালোবাসে জিনিসটা সামনে আসার পর থেকেই দুজনের মধ্যে দ্বন্দ্বটা স্বাভাবিক হয়ে উঠেছে। আদৃত আদৃশের সম্পর্কটাও যেন আগের মতো ঠিক নেই। কি সমস্যা আপনার? আপনি একজন ডাক্তার, আপনি তো কখনো এমন ছিলেন না। এভাবে বাচ্চামি করে ঝগড়া আপনাকে মানায়? আমি জানি না আমার কি হয়েছে আখি, তবে আজ একটু বেশি রিয়্যাক্ট করছি, এটা আমি মানছি। আর মানতে হবে না। কি বলবেন বলে ডাকলেন, সেটা বলুন। আমি এটুকুই বলতে চাচ্ছি, রাইমার কথা নিয়ে তুমি আমার উপর শুধুই রাগ করছো। ও যা খুশি বলতে পারে, এতে আমার কি দোষ?
আমি তো ওর সঙ্গে যোগাযোগে নেই। আপনি থাকেন আর না থাকেন, আমি আর এসবের মধ্যে নেই। আপনি আমাকে ভালোবাসেন না, সম্পর্কেও এগোতে চান না, অথচ আমাকে নিয়ে অধিকার খাটাবেন, আমার রাগের আলাদা মূল্য দিবেন, আমার পিছনে ঘুরবেন। আমি এসব কিছুরই মানে বুঝতে পারছি না। আমি কালই আমার বাসায় চলে যাচ্ছি। আপনার যা কথা বলার, আমার উকিলের সঙ্গে বলবেন। কি বলছো আখি? আমি তোমাকে ডিভোর্স দেব না। এই ঝুলন্ত আর বিভ্রান্তিকর সম্পর্কে আমি আর নেই। অনেক চেষ্টা করেছি, আর পারছি না। আখি। আপনি যদি আর কিছু বলেন, আমি এখনই বেরিয়ে যাব। আদ্রিত আর কিছু বলল না। আখি সোজা গিয়ে ঘুমিয়ে পড়ল। আদ্রিত বসে আছে সুইমিং পুলের পাশে। ঠিক তার পাশেই এসে বসল আদৃশ। ঘুম আসছে না বুঝি? না। এবার একটু থেমে আবার বলল আদৃশ। আমি তখন একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছিলাম, বড্ড বেশি বাচ্চামি হয়ে গিয়েছিল, সরি। আমারও ওভাবে করা উচিত হয়নি। সরি বললেও পারিস। দেমাগ দেখানোটা তোর কবে যাবে কে জানে। আদৃত জবাবে কিছু বলল না। আদৃশ আবারও বলল। দেখ আদৃত, তুই ভালো করেই জানিস, আমি আখিকে পছন্দ করি। কিন্তু ওর সঙ্গে কথা বলার মানে এই নয় যে আমি ওকে পটাতে যাই। শুধু কথা বললে ভালো লাগে তাই বলি। আখি তোকে ভালোবাসে, এটা জানার পর তোদের সম্পর্কের মধ্যে আমি আর আসিনি। কিন্তু সত্যি কথা বলতে তুই যখন জীবনে নতুনভাবে এগিয়ে যেতে চাইছিস তাহলে আখিরও তো অধিকার আছে। তুই তো ওকে কোনো দিক দিতে চাইছিস না। আসলে আদৃশ, বিষয়টা তোমরা যেমনটা ভাবছ, তেমনটা নয়। আমাদের কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে, এটাই। তাই আমাদের সম্পর্কের মধ্যে তৃতীয় পক্ষ না এলে ভালো হয়। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়। আদৃত উঠে চলে গেল। আদৃশ তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। মনে মনে বলল, তুই আমার কাছে প্রিয় আদৃত, কিন্তু আখিকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। একবার হারিয়েছি, দ্বিতীয়বার আর সুযোগটা হাতছাড়া করব না। আজ আবার একটি লোকের লাশ পাওয়া গেল। বস্ত্রহীন শরীর গাছে ঝুলছে, পুরুষাঙ্গ কেটে কোমরে একটি থলে ঝুলিয়ে দিয়েছে কেউ। কপালে ছুরি দিয়ে লেখা, দেহ ব্যবসায়ী। নিচে রক্ত দিয়ে বড় করে লেখা, নারীর ইজ্জত টাকায় বিক্রি করা লোক। লিঙ্গহীন, গাছে ঝুলন্তই সুন্দর। প্রমত্ত অঙ্গনা। লাশটি নামাল আদৃশ। কোমরের ব্যাগ খুলে পেল একটি পেনড্রাইভ ও একটি ভয়েস রেকর্ডার। সে সেগুলো নিয়ে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিল। পেনড্রাইভে লোকটির সঙ্গে সংশ্লিষ্ট আরও ব্যক্তিদের ছবি, লোকেশন ও সব কার্যকলাপের তথ্য ছিল। ভয়েস রেকর্ডারে শোনা গেল সেই লোকটির জবানবন্দি, মাঝে মাঝে টর্চারের কারণে ছটফট করা ভয়াবহ শব্দ। তথ্যগুলো ছিল পরিষ্কার ও সুগঠিত, যা যথেষ্ট আরেকটি নারী পাচারকারী চক্রকে ধ্বংস করে দিতে। আদৃশ যতটা না খুশি হয়েছে, তার চেয়েও বেশি চিন্তিত। কে এই প্রমত্ত অঙ্গনা? কোথা থেকে আসে এত নিখুঁত তথ্য? সে কিভাবে করে এই অপারেশনগুলো এত নিঃশব্দে ও নিখুঁতভাবে? আখি ক্লাস শেষে এসে সোফায় হেলান দিয়ে ঝিমুচ্ছিল। হঠাৎই আদৃশের কক্ষ থেকে শব্দ এলো। বাসায় বর্তমানে কর্মচারীরা ও আখি ছাড়া কেউ নেই, তবে আদৃশের কক্ষে কে? তাছাড়া আদৃশের অনুমতি ছাড়া কেউ তার কক্ষে প্রবেশ করতে সাহস করে না। আখি দ্রুত উঠে সেদিকে ছুটল। দ্রুত কক্ষে প্রবেশ করে চারদিকে চোখ বুলিয়ে নিল। সবকিছুই ঠিকঠাক, তবে চোখে পড়ল আদৃশের কাবার্ড হালকা খোলা, যা আগে কখনো দেখেনি। আখি জানে, এই কাবার্ড সবসময় তালাবদ্ধ থাকে।
সন্দেহ প্রবল হল। কাবার্ড খুলে দেখল একটি ড্রয়ার খোলা এবং ভিতরে থাকা কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র এলোমেলো। দেখেই বোঝা যায় কেউ তড়িঘড়ি করে সবকিছু রেখে পালিয়েছে। আঁখি নিশ্চিত কেউ চাবি নকল করেছে। কক্ষে কোনো সিসিটিভি নেই, তাই প্রমাণ নেই। তবে আঁখি বুঝে গেছে যে চোরটি বাড়ির ভেতরেই আছে। আদৃত সারারাত ঘুমোতে পারেনি। সকালে হাসপাতালের দিকে রওনা দিতে গিয়ে আঁখির গোছানো লাগেজ দেখে আরও ভেঙে পড়ল। সারাদিন সে এক অস্থিরতায় কাটাল, কাজে মন বসল না। আঁখির বলা কথাগুলো ঘুরে ফিরে আসছিল মনে। কাল আমি চলে যাব। বিরক্ত লাগছে তার খুব। অস্থিরতা কাটাতে ওয়াশরুমে গেল হাত মুখ ধোয়ার উদ্দেশ্যে, তখনই আয়নার কিছু লিখা তাকে আবারও বিস্মিত করল। কে এই লোকটা? কিভাবে আদৃতের সবকিছুতে নজর রাখছে? কেন করছে এসব? কি ক্ষতি করেছে তার আদৃত? তার জন্যই পর হতে যাচ্ছে আদৃতের ভালোবাসার মানুষটি ভাবনাটা অশান্ত করে তুলেছে তাকে। ঝটফট লিখাটা মুছার যথেষ্ট চেষ্টা করল সে। অবশেষে সফল হল। অতঃপর স্বাভাবিক হওয়ার চেষ্টা করল সে, আর কিছু ভাবল না। নিরাশ মন নিয়ে কেবিনে এসে বসল সে। তখন আঁখির মেসেজ এলো তার ফোনে। স্যার আদৃত, বাসায় এসে আমাকে খুঁজবেন না, আমি আমার বাড়িতে চলে এসেছি, দয়া করে কল দিবেন না আর, ভালো থাকবেন। মেসেজটা পড়ে বুকটা মোচড় দিয়ে উঠল আদৃতের। ঝিম মেরে বসল অল্পক্ষণ, অতঃপর উঠেই বেরিয়ে গেল। গাড়িতে উঠে পড়ল কোনো লক্ষ্য ছাড়া। একটা পুরনো রাস্তা ধরে চলে গেল, যেখানে আঁখির সঙ্গে আগে বহুবার এসেছে। একটা পাহাড়ি রাস্তার ধারে বড় একটা গাছের পাশে বসে চা খেত তারা। আদৃত একটু অসাবধানেই মোড় নিল। হঠাৎ চোখের সামনে একটা কুকুর এসে পড়ল। সেই গাড়ি হঠাৎ ব্রেক করতে গেল, কিন্তু ততক্ষণে দিক হারিয়ে সোজা গিয়ে ধাক্কা খেল রাস্তার ধারের একটা পুরনো শিমুল গাছের সঙ্গে। ঠ্যাস! একটা তীক্ষ্ণ শব্দ হল। বাম্পার চেপটে গেল, সামনের গ্লাস খানিকটা ভেঙে গেল। আদৃতের কপাল ফেটে রক্ত ঝরছিল। তার দৃষ্টি ঝাপসা হয়ে এলো, চোখের সামনে যেন তার মাকে দেখতে পেল। সাদা শাড়ি, লাল চুড়ি, মাথায় ফুলের ফোঁপা পড়েছে তার মা। আজ যেন সে ভীষণ খুশি, হাত পেতে ডাকছে তাকে। খোকা, ওই খোকা, আসবি না মায়ের কাছে? আদৃত পলক ফেলল, পরক্ষণেই তার মা উদাও। এবার যেন আঁখি এসে উদয় হল তার সম্মুখে, তাচ্ছিল্য দিয়ে বলল, ভালোবাসলেন না তো আমাকে, তাই চলে গেলাম। ভালো থাকবেন। আঁখি প্রস্থান করছে, আদৃতের চোখ বেয়ে পড়ছে জল। খুবই কষ্ট করে ধিমি স্বরে মুখে বুলি ফুটিয়ে বলল সে, যেও না আঁখি, ভালোবাসি তোমায়। জ্ঞান হারালো আদৃত। আঁখির বুক কেঁপে উঠল। স্যার আদৃতের অ্যাক্সিডেন্ট হয়েছে। এই খবরটা যেন ঝড়ের মতো এসে তার ভিতরটা ছিন্নভিন্ন করে দিল। সে আর কিছু ভাবেনি। যে মানুষটার সঙ্গে এখন সম্পর্ক ভাঙ্গনের কিনারে, সেই মানুষটিই যেন হয়ে উঠেছে জীবনের একমাত্র নির্ভর। ছুটে গেল হাসপাতালে। অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে আঁখি। মাথার চুলগুলো এলোমেলো, চোখে লাল ধাঁধা, কিন্তু এখনো সে কাঁদছে না। আঁখির চোখের জল অন্য সবার মতো সহজে পড়ে না। ডাক্তার ছাব্বির বেরিয়ে এসে বললেন, স্যার এখন স্টেবল। জ্ঞান ফিরতে কিছুটা সময় লাগবে। সবাই স্বস্তির নিঃশ্বাস নিল। আদৃতকে কেবিনে শিফট করা হল। আদৃত এখনও অচেতন, একদিকে রক্ত চলছে। আঁখি কেবিনের ভিতরে ঢুকে চুপচাপ দাঁড়িয়ে রইল। আদৃত যেন ঘুমোচ্ছে। এগিয়ে গিয়ে বসল তার পাশে, মনে যেন এখনও তীব্র ভয় তাকে হারিয়ে ফেলার। ছেড়েই তো চলে গিয়েছিল তাকে, তবে কেন ছেড়ে দিতে পারেনি সে? কেন তাকে মনের কাছে হারতে হয় বারবার?
একতরফা নিঃস্বার্থ এই ভালোবাসার কি এটাই প্রতিদান? দীর্ঘনিশ্বাস ত্যাগ করল সে। এবার একটু ঝুঁকে গিয়ে আদ্রিতের কপালে হাত রাখল, তারপর বসল তার পাশে, চোখের জল লুকাতে চেষ্টা করল, তবে ব্যর্থ হল। ভালো তো বাসেন না, তবে কেন এভাবে বারবার আপনার কাছেই আটকে যাই? কেন দূরে যেতে দেন না? তার ঠোঁট কাঁপল। তারপর নিজেই নিজের প্রশ্নের উত্তর দিল। হয়তোবা ভালো লাগে পাগল প্রেমিকাকে পেরেশান করতে, তাই না? আখি আদ্রিতের হাতটা নিজের হাতে নিল, চুমু আঁকল তার হাতে। তারপর ধীরে ধীরে তার চোখের জল আদ্রিতের আঙুল হয়ে গড়িয়ে পড়ল। উক্ত দৃশ্য গেল রাইমার দৃষ্টিতে, চাইলেও সে ওখানে কোনো সিন ক্রিয়েট করতে পারবে না, তাই আর কিছু বলতে গেল না, শক্ত মনে মানিয়ে নেওয়ার চেষ্টা করল। আখি কখন ঘুমিয়ে পড়ল তার জানা নেই, বেশ কিছুক্ষণ পর হালকা নড়েচড়ে উঠল আদ্রিত। চোখ খুলল আস্তে আস্তে। দৃষ্টি ঝাপসা, কিন্তু পরিচিত মুখ স্পষ্ট। আখি। রমণীর ঘুমন্ত সেই মুখশ্রী আকৃষ্ট করছে সেই প্রেমিক হৃদয়, মুহূর্তেই ভুলে গেছে তার সব যন্ত্রণা, ফিরে এসেছে তার ভালোবাসা, সে যে তার অনেক কাছেই, তার হাতে আদ্রিতের হাত ধরে আছে। অপর হাত বাড়িয়ে ছুতে গেল তাকে আদ্রিত, তখনই আখি চমকে উঠে তাকাল তার দিকে। আদ্রিতের কণ্ঠ নিঃস্ব, চোখে ব্যথা, তবু ঠোঁটে স্পষ্ট। তুমি তো চলে গিয়েছিলে। আমার যাওয়া না যাওয়া পরে দেখবেন, আগে বলুন এখন কেমন ফিল করছেন? আখির কণ্ঠে কোনো দম্ভ নেই, নেই কোনো তাচ্ছিল্য। শুধু ক্লান্তি আর হার মানা একটা মায়া। আদ্রিত তার হাত বুকের উপর এনে চেপে ধরল। তুমি চলে এসেছ আখি, এখন আর আমার কোনো অসুখ নেই। আখি আশ্চর্য হল অনেক। হাত সরানোর চেষ্টা সহিত বলল। মাথায় আঘাত লেগে স্মৃতি চলে গেছে নাকি? সব ভুলে গেছেন। ভুলে যাবেন না আমি আখি, যাকে আপনার পছন্দ না। রেস্ট করুন, আমি চলি। আমার হাত ছাড়ুন। হাত তো ছাড়ার জন্য ধরিনি প্রেয়সী। আমার স্মৃতি যায়নি, বরং এখন মাথা ঠিক হয়েছে। এতদিন যে ভুল করেছি তা শুধরে নেওয়ার সুযোগ পেয়েছি, আখি। কি বলতে চাইছেন আপনি? একটাই কথা বলতে চাই, ভালোবাসি তোমায়, প্রিয়সী। কথাটা আখির মনে প্রবল একটা ধাক্কা দিল। কথাটা কি আদৌ সত্য? আদ্রিত কি আদৌ সজ্ঞানে আছে? আদ্রিত তার চোখে চোখ রেখে তাকিয়ে আছে অপলকে। তার চোখে অসীম প্রেম পরিলক্ষিত হচ্ছে, তবে তা সত্য হতে পারে না। আখি কেমন করে মেনে নেবে তা? আদ্রিত বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে প্রেমিকার দিকে। কাঙ্ক্ষিত জবাবটা কখন পাবে সে? এবার সে জিজ্ঞাসা করেই বসল। কি হয়েছে আখি, কিছু বলো। আমার কিছু বলার নেই, আপনি রেস্ট করুন। আখি হাত ছাড়িয়ে উঠে চলে গেল। আদ্রিত তাকিয়ে আছে একদৃষ্টিতে তার দিকে, চোখে তার অসীম আকাঙ্ক্ষা, প্রিয়সীকে ফিরে পাওয়ার। রাত প্রায় 2টা। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। শুধু নিচতলার অফিস ঘরে আলো জ্বলছে। আদ্রিস টেবিল জুড়ে ছড়িয়ে রাখা ফাইল, ছবি ও পেনড্রাইভের ডেটা স্ক্রিনে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। সে এতটাই মনোযোগী, বোঝা যায় না। সে ক্লান্ত, না উদ্বিগ্ন। হঠাৎ দরজার ওপাশে একটা টুকটুক শব্দ। আদ্রিস ঘাড় ঘুরিয়ে বলল। এই রাতে কে? ইয়াজলিন জবাব দিল। আমি ইয়াজলিন। দরজা খুলল আদৃশ, তবে তাকে ভিড়তে দেখার কোনো সুযোগ দিল না, এক হাতে চায়ের কাপ ইয়াজলিনের। কফি গরম থাকতে খেয়ে নিন। আপনি রোজ রাতেই এভাবে জেগে থাকেন। তাই ভাবলাম নিয়ে আসি, এত রাত জাগা ভালো না। আদৃশ খানিক অবাক, খানিক বিরক্ত।
আপনি কে বলুন তো? আমি জেগে থাকব না ঘুমাবো, এটা আমার ব্যাপার, আপনি আপনার কাজ করুন। আমি ইয়াজলিন, এই বাড়ির নতুন কেয়ারটেকার। আর এটাই আমার কাজ, আপনি তো ভালোই জানেন। উল্টো প্রশ্ন করার মানে বুঝলাম না। আমি তো শুধু আমার কাজ করছি, সবার দেখাশোনা করা আমার কাজ। তারপর একটু হেসে যোগ করল। আর আপনি হচ্ছেন বাড়ির সবচেয়ে কমভাষী ও কম নজরে থাকা সদস্য, রাইট? আদৃশ চায়ের কাপটা নিয়ে বলল। আপনি আপনার কাজ করেছেন, ধন্যবাদ। কিন্তু একটা জিনিস জানিয়ে দিই, এই ঘরে আসার অনুমতি আমি আর বড় বাবা ছাড়া কারো নেই। নেক্সট টাইম যেন মনে থাকে। আর আমাকে নিয়ে এত মাথা না খাটানোই ভালো হবে। এবার আসতে পারেন। ইয়াজলিন দাঁত চেপে চোখ ছোট করল, তবে কিছু বলল না। চলে গেল কিছু না বলেই। আদৃশ পিছন থেকে ঠাস করে দরজা লাগিয়ে দিল। একটু দূরে গিয়ে বিড়বিড় করে বলল ইয়াজলিন। বেটাকে এমনি লাইনে আনা যাবে না, অনেক কাঠখড় পোড়াতে হবে। রাইমা এসেছে আদ্রিতের কাছে। আদ্রিতের কেবিনে ঢুকে তার পাশে গিয়ে বসল। আদ্রিত তখন একটা বই পড়ছিল। পাশে কারো উপস্থিতি অনুভব করে তাকাল। এবার বলল, তুমি কখন এসেছ? কেন? আমি আসা অনাকাঙ্ক্ষিত? না, আসলে ঠিক তা নয়। কি হয়েছে আদ্রিত? আমার সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দিল, আর হঠাৎই অ্যাক্সিডেন্ট, এসব কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। আমাদের সম্পর্ক কি এতটাই ঠুনকো ছিল? নিমিষেই শেষ করে দিল? তুমি কি কোনো চাপে আছো? বলো, যার কারণে এসব করছো? বলো আমায়। কিন্তু এভাবে পর করে দিও না তুমি আমায়। রাইমা অঝরে কাঁদছে আর কথাগুলো ফুপিয়ে বলছে। আদৃত এবার শান্ত স্বরেই বলল। আমি জানি না, রাইমা, কখন তুমি আমাকে ভালোবেসে ফেললে। তোমার অনুভূতির মূল্য দিতে না পারায় আমি দুঃখিত। তবে কথা হলো, আমি কখনোই তোমাকে ভালোবাসিনি। সত্যি বলতে, আমি আখিকে ভালোবাসি। কথাটা বুঝতে দেরি হয়ে গেছে আমার। সব মিলিয়ে হয়তো তোমাকেও কষ্ট দিয়ে ফেলেছি, মনের অজান্তেই। কিন্তু আমি কখনোই তোমাকে আশ্বাস দিইনি। আর তুমি জানো, আমি কখনো মিথ্যে বলি না। এখানেও বলা সব কথা সত্য। তাই সত্যটা মেনে নাও। তুমি একজন ডাক্তার, আর তোমার এভাবে কারো ভালোবাসার জন্য কাদা মানায় না। আদৃতের কথাগুলো ব্যথিত করল রাইমাকে। ও আখিকে ভালোবাসে, এতটা স্পষ্টভাবে কিভাবে বলে দিল? তার মানে রাইমা হেরে গেল আদৃতকে? রাইমা কিছুই বুঝে উঠতে পারছে না। ঠিক তখন আখি কক্ষে প্রবেশ করছিল। রাইমাকে দেখেই তার গা জ্বলে উঠল। কিছু না বলেই আদৃতের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে প্রস্থান করল। আদৃতের প্রেমিক হৃদয় ঘাবড়ে গেল। আখি বলেই উঠতে নিল, রাইমা তার হাত পাকড়াও করল। কি করছো আদৃত? পাগল হয়েছ নাকি? এইভাবে উঠে পড়ছ, শরীরে এত ক্ষত। ও যেভাবে গেছে, সেভাবেই ফিরে আসবে। কোথাও গিয়ে তো মরে যাবে না। আদৃত টান দিয়ে তার হাত সরাল, কর্কশ স্বরে বলল। রাইমা, আমি চাই না তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে। কিন্তু আখিকে নিয়ে এমন কথা যেন দ্বিতীয়বার না শুনি। তোমার জন্যই আমার আর আখির মধ্যে সমস্যা হচ্ছে। তাই তুমি এদিকটায় খেয়াল রাখলে ভালো হয়, বন্ধু হিসেবে এই দায়িত্বটা দয়া করে পালন করো। কিন্তু আদৃত, তুমি এবার যেতে পারো রাইমা। আমার ভালো লাগছে না। রাইমা ছলছল চোখে কক্ষ থেকে বেরিয়ে গেল। আদৃত কেবিনের জানালার দিকে তাকিয়ে আছে। বাইরে রাতের অন্ধকার,
কিন্তু ভিতরে তার চোখে জ্বলছে এক অদ্ভুত আলো, ভালোবাসা, অপরাধবোধ আর আশা মিলে এক জটিল অনুভূতির সৃষ্টি করেছে। চুপচাপ দরজা খুলে ভিতরে এলেন ছোট মা, রুকাইয়া মির্জা। মায়াময় মুখ তার, শাড়ির আঁচল কোমল হাতে গুজে ধরা, চোখে চিন্তার ছায়া। তুই এখনো ঘুমাসনি? ছোটমার কণ্ঠে সেই চিরচেনা মমতা। আদৃত ধীরে মুখ ফিরিয়ে তাকাল। একটু হেসে বলল, ছোটমা। ছোটমা এসে পাশে বসলেন, হাতে খাবারের থালা। মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কি চিন্তা চলছে আমার ছেলেটার মাথায়? তেমন কিছু না, এমনি। আপনি খাবার রাখুন, আমিই খেয়ে নেব। কবে থেকে এত বড় হয়ে গেছিস যে মায়ের হাতে খেতে অস্বস্তি হয়? ওই কাটা ছেঁড়া হাতে খেতে হবে না। এই কথা বলে চোখ ছলছল করে উঠল ছোটমার, খাবার মেখে একলোকমা মুখে ধরলেন আদৃত এর। আদৃত তার চোখ মুছে দিয়ে খাবারের লোকমা মুখে তুলল, তারপর বলল, আমি একদম ঠিক আছি, মা। তুই জানিস না, আজ আমার দম আটকে গেছিল। কান্না করো না তো মা, আমি ঠিক আছি। আচ্ছা আর কাঁদছি না, এবার খা। আদৃত এবার থেমে গিয়ে আবার বলল, আখি কোথায় মা? হাসপাতালেই আছে, তোর কেবিনের বাইরেই আনাগোনা করছে। আমাকে 3বার জিজ্ঞেস করল, আমি তোকে খাইয়েছি কিনা। রুকাইয়া মির্জা মুখ চেপে হেসে বললেন কথাটা। আদৃত বলল বেশ অভিমানের সহিত। জিজ্ঞেস করতে পারল, কিন্তু নিজে নিয়ে আসতে পারল না। রুকাইয়া মির্জা এবারও মুচকি হাসলেন, অতঃপর আদৃতের মুখে লোকমা তুলে দিতে দিতে বললেন, তোরা দুজনই চাপা চরিত্র, ভাঙবে তবু মোচকাবে না। আদৃত কিছু বলল না। আবার বললেন রুকাইয়া মির্জা, শোন বাবা, আমি তোকে জন্ম না দিলেও তুই আমার সন্তান। আদৃশকে যতটা না বুঝি, তার চেয়ে শতগুণ বেশি তোর চোখের কথা পড়তে পারি না। আমি জানি, তুই চাপা স্বভাবের, নিজের অনুভূতি কারো কাছে প্রকাশ করতে ভয় পাস। কিন্তু আমি সব বুঝতে পারি। চাইলে আজও কিছু লুকাতে পারিস না। আমি জানি, তুই আখিকে ভালোবাসিস, আর আখিও তোকে ভালোবাসে। বিয়ের সম্পর্ক কখনোই ঠুনকো না। ভালোবেসে ধরে রাখতে জানলে কেউ দূরে যেতে পারে না। আদৃতের গলা কেঁপে উঠল। আমি ভুল করেছি মা। একটা মানুষকে না বুঝে বারবার অবহেলা করেছি। এখন বুঝি, কিন্তু হয়তো দেরি হয়ে গেছে। ছোটমা ধীরে বললেন, ভালোবাসা দেরি করে এলেও সে তো ভালোবাসাই। আখি এমন মেয়ে না যে ভালোবাসার মানে বুঝবে না। শুধু তাকে সময় দিতে হবে। ঠিক তখনই কেবিনের দরজায় কড়া নাড়ল। ভিতরে আসো, ছোটমা বললেন। ভিতরে ঢুকল রুদ্রিক। চোখে স্পষ্ট উদ্বেগ, মুখে পরিচিত সেই মিশ্র রসিকতার ছায়া। সবাই বলছে দাদা রেস্ট নিচ্ছে, কিন্তু তুমি তো চিন্তা করতে করতে মাথা নষ্ট করে ফেলছ। আদৃত একটু হেসে বলল, তুই তো এখন আমার শত্রু, আখির ভাই হয়ে গেছিস। রুদ্রিক মুচকি হেসে চেয়ারে বসল। হ্যাঁ, ভাই তো বটেই, কিন্তু তার চেয়েও আগে আমি তোর বন্ধু, সেটা ভুলিস না। আর বন্ধু হলে যেমন দরকারে পাশে থাকে, তেমনি ভুল করলে মুখেও বলে দেয়। তুই ভুল করেছিলি আদৃত, অনেক বড় ভুল। কিন্তু সময় এখনো শেষ হয়নি। ছোটমা বললেন, ঠিক বলছে রুদ্র। আখি যা করেছে তা অভিমান থেকে, কিন্তু তার ভিতরে তো এখনো তোকে নিয়েই সবকিছু। আদৃত কিছু বলল না। কিছু একটা চিন্তায় মগ্ন হল। বাঁকা রাস্তার শেষ মোড়ে দাঁড়িয়ে গা ঢাকা দিয়ে দুজন দাঁড়িয়ে আছে। একজন ইয়াজলিন, অপরজন এক অজ্ঞাত ব্যক্তি। ইয়াজলিন একটা ছোট ব্যাগ তার হাতে ধরিয়ে দিল। এই নাও। আপাতত এগুলোই। আর ওদিকে সবকিছুই অনেক স্ট্রিক্ট, যে কোনো সময় ধরা পড়তে পারি।
তাই আমার চাহিদা এখন বেশি। তোমার বসকে বলে দিও যদি নির্দিষ্ট অ্যামাউন্ট রেডি না করে তবে আমি কাজ ছেড়ে দেব। কত লাগবে আপনার? আগের চেয়ে দ্বিগুণ। আদ্রিত ঘুমিয়ে পড়লে আখি কক্ষে প্রবেশ করল। আদ্রিতের পাশে এসে তার উপরের চাদরখানা খানিকটা ঠিক করে দিতে গেলেই আদ্রিত তার হাত পাকড়াও করল। আদ্রিতের আচমকা হাত ধরায় চমকে উঠে আখি। তার সমস্ত শরীরটা মুহূর্তে কেঁপে উঠল। চোখে একরাশ বিস্ময়, ভ্রু কুঁচকে পিছন ফিরে তাকায় সে। কক্ষ জুড়ে তখন নিঃশব্দতা, কেবল নিঃশ্বাসের মৃদু শব্দ শোনা যায়। আমার খেয়াল করো, আবার পাশেও থাকতে চাও না? আখি ঠান্ডা গলায় বলল। আপনি ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। আদ্রিত তাকিয়ে আছে, তার চোখে কেমন একটা অনুরোধের ছাপ। ঘুম আসছে না আখি, মনে যে অনেক যন্ত্রণা বিরাজমান। আখি কিছুক্ষণ চুপ করে থেকে উত্তর দিল। বর্তমানে এত ভাবনা আপনার জন্য মোটেও সঠিক নয়, আপনার যথেষ্ট ঘুম প্রয়োজন। আদ্রিত হালকা নিঃশ্বাস ফেলে বলল। বসো আমার পাশে, হয়তোবা বোকা মন সান্ত্বনা পাবে। আখি দ্বিধাগ্রস্তভাবে আদ্রিতের হাত ছাড়িয়ে তার পাশে বসল। মুখ ঘুরিয়ে নিল, যেন চাওয়া পাওয়ার হিসেবের বাইরে কিছু রেখে দিচ্ছে। এরপর ধীরে বলল। আমার মনে হয় না আমাদের সম্পর্ক সান্ত্বনা স্তরেও আছে বলে। আদ্রিত কিছুক্ষণ চুপ করে থাকল। অদ্ভুত এক নীরবতা জমে উঠল বাতাসে। তারপর একান্ত সুরে বলল। তোমাকে হারিয়ে বুঝেছি, তুমি না থাকলে কিছুই পূর্ণ হয় না, তোমার প্রতি ভালো লাগা সেটা যে আজ থেকে নয় আখি। কিছু বাধ্যবাধকতার মাজালে আটকে গেছিলাম, তাই না চাইলেও অবহেলা করতে হয়েছে। আস্তে আস্তে আমি সব ক্লিয়ার করে দেব, একটা সুযোগ দাও আমায়। আখি এবার সরাসরি চোখে চোখ রেখে বলল। আমি জানি না আপনি কেন কি করেছেন আর এখন কি করতে চাইছেন, কিন্তু আমি এখন আর কিছুই বুঝতে পারছি না। আপনি কিছু ঠিক করুন আর না করুন, আমার আপনার সাথে এগুতে হলে এখন যথেষ্ট সময়ের প্রয়োজন। এই কথাটা যেন ধারালো অস্ত্র হয়ে বিঁধে গেল আদ্রিতের মনে। বাসর রাতে ঠিক একই ধরনের কথা বলেছিল আদ্রিত আখিকে, তখন সে বলেছিল সময় লাগবে তার এই সম্পর্কে এগুতে। সবকিছু কি এখন তার সাথেই ঘটতে চলেছে? এই ভাবনায় এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে আদ্রিত, তীব্র এক ব্যথা ফুটে ওঠে কণ্ঠস্বরে, সে বলে। আমি অপেক্ষা করব আখি। যতটা সময় লাগুক তোমার। কারণ এবার আমি আর কোনো ভুল করতে চাই না, শুধু একটাই চাওয়া, চলে যেও না। হুম, শুয়ে পড়ুন। তুমি কোথায় থাকবে? বাসায় চলে যাবে? আপনার পার্সোনাল কেবিন আছে না? তুমি আজও ওখানকার চাবি পেলে কি করে? আপনার পকেটেই ছিল। আমার পকেট থেকে চাবি চুরির অভ্যেসটা কি যাবে না? না। আখি মুচকি হেসে চলে গেল। আদ্রিত আলতো হেসে তাকিয়ে রইল তার দিকে। মুহূর্তটা ক্ষণিকের হলেও তাতে ছিল পুরনো দিনের ছায়া। অন্যদিকে চিন্তিত চেহারায় বসে আছে আদৃশ। আখি কিছুদিন আগেই তাকে জানিয়েছিল যে তার কাবার্ডের চাবি কেউ নকল করেছে, জরুরি কিছু কাগজপত্র ঘাটাঘাটি করেছে। সেই ভেবে এখন তার চোখে ঘুম নেই। সমস্ত মাথাটা ভারী লাগছে চিন্তার চাপে। এক কাপ কফির প্রয়োজন অনুভব করে সে কিচেনের দিকে যায়। রাত গভীর হওয়ায় চারদিকে নিস্তব্ধতা বিরাজমান। কিচেনে পা রাখতেই সে বুঝতে পারে ভেতরে কেউ আছে। চুপি চুপি এগিয়ে গিয়ে লাইট জ্বালিয়ে দেয়। হঠাৎ চিৎকার করে উঠে ইয়াজলিন। আম্মু! আদৃশ দ্রুত এগিয়ে গিয়ে চেপে ধরল তার মুখ। ইয়াজলিন চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এই মেয়ে, চিৎকার করছো কেন? পুরো ঘরের মানুষকে জাগাতে চাইছ নাকি মধ্যরাতে?
এখানে কি করছো এত রাতে? ইয়াজলিন মুখ ছাড়িয়ে নিয়ে জোরে নিঃশ্বাস ফেলল। এরপর বিরক্ত হয়ে বলল, আপনি এভাবে শ্বাস বন্ধ করে ধরে এত প্রশ্ন করলে জবাব কেমনে দিব? পুলিশ না যেন রোবট। এখানে এত রাতে কি করছো? আদ্রিস সন্দেহভরা চোখে তাকিয়ে আছে। ইয়াজলিন এবার কড়া গলায় বলে উঠল, আপনার কি সবাইকে আসামি মনে হয়? বুঝলাম না। আমি কেয়ারটেকার, মোস্ট অফ দ্য টাইম তো আমি কিচেনেই থাকব। তাই বলে রাত 2টায় লাইট অফ করে কিচেনে কি করছিলে? এই কোনো গোয়েন্দার কবলে পড়লাম? ইন্সপেক্টর স্যার, ঘুম আসছিল না তাই 1 কাপ কফি বানাতে আসছিলাম। আমি লাইট জ্বালাব তখনই আপনি জ্বালিয়ে আমায় ভয় দেখিয়ে দিলেন। তুমি কফি খাও ঘুম না আসলে? হ্যাঁ, মানুষ ঘুম না আসার জন্য খায় আর আমি ঘুম না আসলে খাই। আমাকে কপি করছো না তো? আমি কেন কপি করব? আর কোনো দিক থেকে কপি করলাম? কি বলতে চাইছেন আপনি? না কিছু না, আমাকে 1 কাপ কফি দিয়ে যেও। ওকে। আদৃশ চলে গেল। আপাতত ইয়াজলিন কোনো অসৎ উদ্দেশ্যে আসেনি, তাই অস্বাভাবিক পরিস্থিতিতে পড়েনি বরং ভয় পেয়ে গেছিল। রাত আরও গভীর। হাসপাতালের কেবিন নিস্তব্ধ। মৃদু আলোয় ঘুমিয়ে আছে আদৃত। হঠাৎ জানালার ফাঁক দিয়ে এক রহস্যময় ব্যক্তি ঢুকে পড়ে। কালো হুডির নিচে মুখ ঢাকা, নিঃশব্দে এগিয়ে আসে সে। টেবিলের উপর একটি ছোট চিরকুট রেখে দেয়। আদৃত এর দিকে তাকায় অল্পক্ষণ, এরপর আবার বেরিয়ে যায় ঠিক যেমন এসেছিল। ভোর 6টা। জানালার পর্দার ফাঁক দিয়ে সূর্যের এক চিলতে আলো এসে পড়ল আদৃতের মুখে। ঘুম ভাঙে তার। ধীরে চোখ মেলে দেখে সে। হঠাৎ চোখে পড়ে সেই চিরকুট। তার বুক ধক করে ওঠে। চুপচাপ চিরকুটটা হাতে তুলে নেয়। কিছুক্ষণ ধরে চুপ করে বসে থাকে। মুখটা শক্ত হয়ে যায়। তারপর ধীরে বিড়বিড় করে বলে, আদৃত ভয় পেয়ে যাবার পাত্র নয়। এবার সে আর একই ভুল করবে না। এর শেষটা দেখতেই হবে। তার চোখে তখন ঝলসে ওঠে প্রতিজ্ঞা, রাগ আর উত্তেজনার ছাপ। বাড়ির প্রধান ফটক। আশরাফ খান প্রবেশ করলেন খান মঞ্জিলে। সঙ্গে আছে 18 বছরের একটি তরুণী, চোখে কাচের ফ্রেম, মুখে আত্মবিশ্বাস আর নির্ভরতার ছাপ। রুদ্রিক একটু দূর থেকে তাকিয়ে দেখে। তার দৃষ্টি স্থির, কিছু একটা যেন ঠিকরে এসে পড়ে বুকের মধ্যে। সারা। সে নিজেই নামটা মনে মনে বলল। আমি আজকেই যাব বাসায় আঁখি, আমি সম্পূর্ণ সুস্থ আছি। আজকে থাকতেই হবে আপনাকে। ডাক্তার হয়ে হাসপাতালের নিয়মের বাইরে গেলে হয় কি করে? বাট আঁখি। চুপচাপ রেস্ট করুন, আমি নার্স ডেকে আনছি আপনার ড্রেসিং করতে হবে। সামনে ডাক্তার সাহেবা থাকতে নার্স কেন আনতে হবে? ডাক্তার সাহেবা ইন্টারেস্টেড না আপনার ড্রেসিং করতে। ওকে, নো নিড। আই ক্যান ডু ইট বাই মাই সেলফ। আদৃত উঠতে গেলে আঁখি তাকে আটকালো। আদৃত ভ্রু কুচকে তাকালো তার দিকে। আঁখি বলল, আপনার মাথায় আঘাত লাগার পর হয়তো মাথায় কোনো সমস্যা ক্রিয়েট হইছে। কথাটা বলতে বলতে আঁখি উঠে ড্রেসিংয়ের যাবতীয় জিনিস নিয়ে বসল আদৃত এর পাশে, ওর হাত টান দিয়ে ড্রেসিং করতে শুরু করল। আদৃত ওপলকে দেখছে তাকে। উফস। লেগেছে আপনার? সরি। আমি তো অনেক খেয়াল করে দিচ্ছি। আদৃত মুচকি হাসছে, ইচ্ছে করেই আখির সাথে একটু মজা নিতে মন চাইছে তার।
আখি সে বিষয়ে পুরোই অজ্ঞ। সে খুব খেয়ালে আদৃত আর ড্রেসিং করছে। আদৃত এর কপালের এক সাইডে অনেকটা কেটেছিল, এবার সেখানটায় আখি ড্রেসিং করতে শুরু করল। আদৃত আখিকেই দেখতে মগ্ন। আখি তার অনেকটা পাশে। কখনো তাকে ওভাবে অনুভবে নেয়নি আদৃত। আখিকে যেন তার প্রতি আরো মনোযোগী করার লোভ জাগল, তাই আবারও শব্দ করল। উফ, লেগেছে আবার। সরি, আমি করছি ঠিকমতো। নো ওয়ারিজ। আদৃশের আগমন ঘটল তখন সেখানে। দরজা খোলা ছিল, তাই বাহির থেকে দৃশ্যটা গেল তার চোখে। বুকটা চিনচিন করে উঠল তার। আদৃশ থমকে দাঁড়াল। পাশেই ছিল ইয়াজলিন। তাকালো সে আদৃশের দিকে, অতঃপর আদৃশের দৃষ্টি লক্ষ্য করল। তাকিয়ে আছে সে আখি আদৃত এর পানে। তার মনোভাব যেন কিছুটা আঁচ করতে পারল ইয়াজলিন। আদৃত আলতো করে হাসছে আর দেখছে আখিকে অপলকে। আখি ড্রেসিং করেই আদৃত এর দিকে তাকালো। দেখল আদৃত মুচকি হেসে দেখছে ওকে। আখি যেন বুঝতে পারল তার ফন্দি। আখি তাকাতেই আদৃত ধরা পড়বে বুঝতে পেরেই স্বাভাবিক হল। আপনি আমার সাথে মশকরা করছিলেন? ভ্রুযুগল কুচকালো আখি। আদৃত হকচকিয়ে গেল। আসলে আমি মশকরা কেন করব? আপনিই জানেন আপনি আজকাল কেন কি করছেন। তখনই আদৃশ গলা হেঁকি দিল। আসতে পারি? আরে ইন্সপেক্টর সাহেব এখানে। এমন ভাব করছিস যেন তোকে আর দেখতে আসেনি। না, এমন হবে কেন? আয় বসো। ইয়াজলিনও দেখি এখানে। ওকে দিয়ে তোর পছন্দের খাবার বানিয়ে আনলাম। বাহ, আমার জন্য এত ভালোবাসা হঠাৎ করে। তুই আমাকে যতটা শত্রু মনে করিস ততটা আমি নই। আচ্ছা, আপনারা গল্প করুন, আমি চলি। আখি, তুমিও তো খাওনি, একসাথেই তো লাঞ্চ করা যায়। হ্যাঁ, ডাক্তার সাহেবা, আমার গায়ে কি কাটা লাগান যে আসতেই প্রস্থান করছেন? না, তেমনটা নয়। ঠিক আছে, আমি খাবার সার্ভ করছি। অতঃপর ইয়াজলিন আর আখি মিলে সব খাবার সার্ভ করে একসাথেই সবাই মধ্যাহ্নভোজ করল। পড়ার টেবিলে বসে আছে সারাহ। 1 সপ্তাহ হয়েছে তার শেষ সম্বল বাবাও চলে গেলেন। মা মারা গেছেন আজ 4 বছর। তার শেষ আশ্রয় বলতে বাবাই ছিলেন। আশরাফ চৌধুরী তার বাবার বন্ধু। গত 1 সপ্তাহ আগে তার বাবা ব্লাড ক্যান্সারে মারা গেলেন। যাবার আগে তাকে তুলে দিয়ে গেলেন আশরাফ খানের হাতে। ভরসা হিসেবে উনার হাতই ছিল একমাত্র সুরক্ষিত উনার মেয়ের জন্য। তাই আশরাফ খান সারাহের পুরো দায়ভার নিলেন নিজের কাঁধে। বাকি জীবন সারাহের দায়িত্ব এখন উনার। তাই তাকে নিয়ে আসা। সকল ভাবনা বড্ড তাড়া করছে সারাহকে। শোক এখনো মুছে উঠতে পারেনি। চোখের জলে গ্লাসটা ঝাপসা হয়ে গেলে তা খুলে মুছে নিল। দরজায় কড়া পড়তেই হকচকিয়ে উঠে চোখ মুছে নিল। অতঃপর ভিতরে আসার অনুমতি দিল। রুদ্রিক আলতো হেসে হাজির হল সেখানে। রুদ্রিকের আগমন মোটেও তার কাম্য ছিল না তখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুসসালাম। চিনেছেন কি আমাকে? আমি রুদ্রিক। হ্যাঁ, ওই দিন বাবাকে দেখতে এসেছিলেন আঙ্কেলের সাথে হাসপাতালে। যাক, মনে আছে তাহলে। হুম। কোনো প্রয়োজন আছে কি আপনার? না, এমনিই আসলাম, ভাবলাম একা বোর লাগতে পারে তোমার। যদি চাও তাহলে বাগানের দিকটায় গিয়ে হাঁটতে পারি দুজন একসাথে। আসলে আমি নিশ্চয়ই যেতাম, কিন্তু হয়েছে কি আমার এক্সাম চলছে, অনেক পড়া বাকি। অন্য কোনো সময় যাব কেমন? ওহ, ফাইন। নো প্রবলেম। আপনি পড়ুন, আমি আসি। রুদ্রিক আফসোস ভঙ্গিতে বেরিয়ে এলো কক্ষ থেকে। বেরিয়েই আখিকে কল করল। আখি কল ধরল না। হায়রে আমার বোন, আছে নিজের প্রেমগাথা ঠিক করতে, এদিকে আমারে কে হেল্প করব? আখি ছাড়া তো কোনো গতি নাই। আখি রে, কোথায় তুই? আদৃশ ড্রাইভ করছে আর পিছনে বসে আছে ইয়াজলিন। পিনপিন নীরবতা কার জুড়ে। সহসা ইয়াজলিন নীরবতা ভঙ্গ করে বলল,
আখি ম্যাম আর আদৃত স্যারের মধ্যে কি কোনো সমস্যা চলছে? তোমার মনে হয় না তুমি সাধ্যের বাইরে গিয়ে কিছু জানতে চাইছো? ঘরের চাকর ভেবে কথাটা বললেন আপনি? চাকর বা অন্য কেউ এটা ম্যাটার না, কথা হলো আমাদের পারিবারিক জিনিস আমাদের পরিবারের লোক ছাড়া আমরা তৃতীয় পক্ষকে জানাই না। দেখব কতদিন কি লুকান। কথাটা ইয়াজলিন দাঁত কটমটিয়ে বিড়বিড় করে বলল। আদৃশ কিছু না শুনলেও আন্দাজ করল। কি বললে তুমি? যেটা শুনেননি সেটায় আগ্রহ দেখানো উচিত নয়, আমারও কিছু পার্সোনাল জিনিস আছে। আদৃশ ইয়াজলিনের কথায় ভ্রু উঁচিয়ে মুখ বাঁকিয়ে মুচকি হাসল, তবে কিছু বলল না আর। আজকে হাসপাতালে লাশের সংখ্যা বেশি, যে দুদিন লাশ চুরি হয়েছে উভয় দিন এমনই লাশের সংখ্যা বেশি ছিল, তার মানে আজকে কি কিছু অস্বাভাবিক ঘটতে চলছে? আখির মনে কেমন যেন একটা আগাম বার্তা আসল, কিছু হোক বা না হোক আজ যখন হাসপাতালে আছে তখন এদিকে একটু লক্ষ্য রাখবে নিশ্চিত করল। রাত 12টা, আখি আসল আদৃতের কেবিনে, কিন্তু আদৃত নেই। তাকে ফোন করল কিন্তু রিং হলেও সে উঠাচ্ছে না। আখি এগিয়ে গেল তার খোঁজে। বাইরে একজন নার্সকে জিজ্ঞেস করলে সে বলল আদৃত ছাদের দিকে গেছে। আখি হাঁটা ধরল সেদিকে, ছাদের দরজা খুলতেই এক সাইড থেকে কেমন একটা শব্দ আসল যেন কেউ পালিয়ে গেল। আখি হুটহাট সেদিকটায় গেল কিন্তু কেউ নেই। আখি খানিকটা চিন্তিত হল, আদৃত তখন পাশে এলো। আখি তুমি এখানে? এখানে কেউ ছিল মনে হচ্ছে, যেমন আমি আসতেই পালিয়ে গেল। আরে কে থাকবে? আমি এত সময় ধরে এখানে। হয়তোবা কোনো বিড়াল হবে দরজা খোলার শব্দ পেয়ে পালিয়েছে। আদৃত এর কথা কেমন হজম হল না আখির, সন্দেহপ্রবণ দৃষ্টিতে জিজ্ঞেস করল। আপনি কি করছেন এখানে?